সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি জানিয়ে দিতে চাই, জুলাই সনদ ও ফেব্রুয়ারিতে নির্বাচন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে সম্মানিত একজন অতিথি উপস্থিত আছেন শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আপনাকে স্বাগত জানাই। দর্শক, জানিয়ে রাখি এছাড়া আমাদের সঙ্গে যুক্ত থাকবেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা তাকে পেয়ে যাব। আমরা একটু কথা শুরু করতে চাই। আপনারা জানেন আজকে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকেছিলেন ঐকমত্য কমিশনের সবাইকে নিয়ে, কেননা জুলাই সনদ বাস্তবায়নের যে সম্ভাব্য ডেট সেটি নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল। সবাই সেখানে সিগনেচার করবে কিনা সেটি নিয়ে এক ধরনের আসলে সমস্যা তৈরি হয়েছিল। সে সব কিছু নিয়ে একটা জরুরি বৈঠক হয়ে গেছে, সেখান থেকে নানা তথ্য আমরা আসলে পেয়েছি। একটু জেনে নিতে চাই প্রধান উপদেষ্টা আসলে কি কি বললেন, কিছু অংশ আমরা একটু দেখে আসতে চাই এই মুহূর্তে। নির্বাচনের কথা এসছে, আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে, এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা এই সব এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসমুখ নির্বাচনটা করে দেওয়া। শুক্রবারে আমরা সেই আশাকে সারা জাতির সামনে নিয়ে আসবো। আজকে যে আশাগুলো আপনারা যে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন, সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে। দর্শক, আজকের যে জরুরি বৈঠক তার কিছু অংশ দেখছিলাম, প্রধান উপদেষ্টার বক্তব্যের কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এর আগে যেমনটি বলেছি, আমাদের সঙ্গে আরও একজন সম্মানিত অতিথি যুক্ত হবেন, জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। তিনি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছেন। স্বাগত আপনাকে। জুনায়েদ সাকি, আপনি মাত্রই আসলে একেবারে যে জরুরি বৈঠক সেটি সম্ভবত শেষ করে এসেছেন, সেটা নিয়ে একটু শুনি। মানে যে পরিবর্তনগুলোর জন্য বা যে সংশয়গুলো ছিল সেই সংশয়গুলোকে কাটলো আজকের যে জরুরি বৈঠক, সেখান থেকে বিশেষ কি তথ্য আমরা পেলাম? ধন্যবাদ। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। 17 অক্টোবর তো শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবার কথা ছিল। রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে মানুষের আকাঙ্ক্ষার যে একটা প্রকাশ, জুলাই জাতীয় সনদ, সেটা স্বাক্ষরিত হওয়ার কথা। এখন এই জুলাই জাতীয় সনদ বিষয়টা হচ্ছে যে দেশের রাষ্ট্র ব্যবস্থার সংবিধান সহ প্রতিষ্ঠানগুলোর সংস্কারের বিষয়ে আমরা যেসব বিষয়ে ঐকমত্য হয়েছি, যদিও যেসব বিষয়ে ঐকমত্য হয়েছি বলে আমরা বলছি, তার মধ্যেও অনেকগুলো পয়েন্ট আছে যেখানে আমরা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, অর্থাৎ আংশিক অথবা সম্পূর্ণ ভিন্ন মত আছে বিভিন্ন দলের। তো সেক্ষেত্রে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কিভাবে হবে, এই প্রশ্নটা জুলাই জাতীয় সনদ তৈরির শেষ পর্যায়ে উঠেছিল এবং আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও প্রায় 2-2.5 মাস, সময়টা লম্বা, আলোচনা কম, হয়তো অত প্রতিদিনই আলোচনা হয়নি, কিন্তু নানাভাবে কিন্তু আলোচনা হয়েছে, কারণ এক পর্যায়ে আমরা অনৈক্য দেখেছি এবং তখন আমরা ভেবেছি যে আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা দরকার। রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে একটা সমাধানের জায়গা বের করলে সেটা অনেক ভালো। সেদিক থেকে বলতে পারেন আমাদের দল গণসংহতি আন্দোলন এবং আমরা যে আমাদের একটা মঞ্চ আছে, গণতন্ত্র মঞ্চ, আমরা উদ্যোগ নিয়েছি, আমরা কথা বলেছি প্রায় অধিকাংশ দলের সাথেই, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আমরা বৈঠক করেছি এবং চেষ্টা করেছি যে একটা ন্যূনতম জায়গায় আমরা পৌঁছাতে পারি কিনা, এবং আমরা অনেক দূরে গিয়েছি, আমরা অনেকটা জায়গায় পৌঁছেছি। শেষ মুহূর্তে এসে বাস্তবায়ন প্রক্রিয়ার স্পষ্টতা নিয়ে কিছু এখনো পার্থক্য অথবা কারো কারো মনে হচ্ছে যেটা অস্পষ্ট আছে, সেই কারণে কিছুটা অনিশ্চয়তা বলতে পারেন, অথবা যাতে কোনো অনিশ্চয়তা না থাকে সেই উদ্দেশ্যেই আজকে বৈঠকটা আহ্বান করা হয়েছিল। এটা আমরা বৈঠকের পরে বুঝতে পেরেছি। বৈঠকের মধ্যে মূলত আলোচনা হয়েছে যে হ্যাঁ, কিছু অনিশ্চয়তার প্রশ্ন উঠেছে, কিন্তু মোটা দাগে আমরা সবাই জুলাই জাতীয় সনদ সই করতে যাচ্ছি, এরকমই একটা মনোভাব ছিল। কেউ কেউ হয়তো কিছুটা শর্ত সাপেক্ষ জায়গা আনছেন। তা আমরা মনে করি যে আগামী পরশু দিনের মধ্যে, অর্থাৎ 17 অক্টোবর শুক্রবার, তার মধ্যেই যে সময়টুকু আমাদের আছে তার মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। দুটো জিনিস আছে, একটি কিংবা দুটো, মানে দলের মনে হচ্ছে যে আরও স্পষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া করা দরকার।
আরেকটি দলের দিক থেকে মনে হচ্ছে, আরও কয়েকটি দলের দিক থেকে মনে হয়েছে যে তাদের একটা বড় প্রশ্নের নোট অফ ডিসেন্ট আছে, এবং নোট অফ ডিসেন্ট আসলে কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে তার কনফিউশন আছে। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, আমরা যেভাবে বুঝেছি এবং যে প্রস্তাবগুলো আমরা করেছি, 1 নম্বর হচ্ছে যে জুলাই জাতীয় সনদ হচ্ছে ধরুন এই পেপারটি, এর মধ্যে 1 2 3 4 5 করে অনেকগুলো আছে। যেসব পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে ওইখানে কিন্তু ধরুন 3 নম্বর পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে, দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট, সেখানে কি অধিকাংশ দল কি মনে করেছে সেটা লেখা আছে, কোন কোন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা, কারা কেন দিয়েছে, কোন কোন দল দিয়েছে সেটাও স্পষ্ট করে, তাদের যুক্তি কি সেটা, এবং সাথে লেখা থাকবে যে এই প্রশ্নটি প্রতিটি দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকবে এবং তারা জনগণের ম্যান্ডেট যারা পাবেন তাদের মতামতটাই প্রাধান্য পাবে। অর্থাৎ তারা যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পান, তারা যেটা চাইবেন সেটা তো পাস হবে। যদি না পান 2/3 সংখ্যাগরিষ্ঠ, তখন তারা আবার সংসদে এটা নিয়ে আলোচনা হবে, তখন একটা কোনো সমঝোতার জায়গা তৈরি হবে। তাহলে দেখা যাচ্ছে জুলাই জাতীয় সনদ মানে হচ্ছে একটা 1 থেকে 84 অথবা 1 থেকে 50 আপনি ধরেন 50টি সংস্কার প্রস্তাব, যে সংস্কার প্রস্তাবের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে এবং সেইটা কারা কেন করেছেন এবং কিভাবে এটার মীমাংসা হবে সেই কথাটা লেখা আছে। এখন এই পুরো পেপারটা, এর ভেতরের অংশ কিন্তু সবই লেখা আছে। এই জুলাই জাতীয় সনদ জনগণের কাছে যাবে একটা গণভোটের মধ্যে দিয়ে, এটা জনগণ অনুমোদন করেন কিনা, হ্যাঁ অথবা না, এই ভোটটা তারা দিবেন। গণভোটের এটা হচ্ছে একটা পারপাস, জুলাই জাতীয় সনদ অনুমোদন করা জনগণ কর্তৃক। 2, গণভোটের আরেকটা পারপাস আছে, সেটা হচ্ছে যে আগামী আইনসভা যেটা তৈরি হবে, জাতীয় সংসদ তৈরি হবে, সেই সংসদকে একটা ক্ষমতা দেওয়া যাতে করে তারা এই জুলাই জাতীয় সনদের উপর ভিত্তি করে সংবিধানের মৌলিক সংস্কার করতে পারেন। এটা কেবল সংশোধনী না, এতগুলো বিরাট মানে সংস্কার, এটাকে সংশোধনী আকারে ধরলে এটা আসলে মানে আমরা এটার যে গুরুত্ব, তাৎপর্য, এবং এটা আদালত কর্তৃক আবার যদি বাতিল হয়ে যায় সেই জায়গাগুলো রুখতে পারবো না। ফলে আমরা বলেছি যে একটা জনগণই তো সংবিধান তৈরি করে, এই যে সংবিধান তৈরির ক্ষমতাটা জনগণের, এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে সংবিধান তৈরির ক্ষমতা। গণভোটের মাধ্যমে সেই ক্ষমতাটা প্রয়োগ করা, গণভোটের মাধ্যমে তাহলে দুটো জিনিস হবে, একটা জুলাই সনদের অনুমোদন, আর একটা হচ্ছে আগামী সংসদকে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া, অর্থাৎ একটা সংবিধান সংস্কার করার ক্ষমতা দেওয়া। এই দুটো কাজ হবে। এই ছিল মোটামুটি জায়গা। এখন প্রশ্ন লাস্ট কথাটা বলি, আপনি যেহেতু শুনতে চাচ্ছেন শুনে নেন, তারপর ওনাকে বেশি সময় দিয়ে আলোচনা করা। আরেকটা পয়েন্টে আমাদের বিতর্ক ছিল, এবং আরো দুটো পয়েন্ট, একটা হচ্ছে নির্বাচনটা কবে হবে, আর গণভোট নির্বাচনটা কবে হবে। বেশিরভাগ দলের দাবি প্রস্তাব ছিল যে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হোক, আর কয়েকটি দল দাবি করেছে না এটা আগে হোক। আমরা কেন জাতীয় নির্বাচনের দিনেই গণভোটটা চেয়েছি সেটা একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে এই যে ধরুন আগে অথবা জাতীয় নির্বাচনের দিনে, একই দিনে, এই দুটোর মধ্যে যদি কোনো পার্থক্য হতো তাহলে আপনি আগে করার একটা তাৎপর্য পেতেন। কোনো যদি তাৎপর্য না থাকে তাহলে আগে আবার এরকম একটা আলাদা নির্বাচন আয়োজন করার জন্য যে বিরাট চাপ, তাৎপর্য উল্লেখ করতে পারেনি যে কেন তারা নভেম্বরে যাচ্ছে না, নভেম্বরে চাওয়ার একটা তারা কথা বলতে পারেন, কিন্তু তাৎপর্য আমি বলছি যে পলিটিক্যাল তাৎপর্য, অর্থাৎ ধরেন জুলাই আগে নির্বাচন হলে এই যে গণভোটের মধ্যে দিয়ে যে দুটো ক্ষমতা দেওয়া হচ্ছে সেটা একই, ওই একই দিনে নির্বাচন হলেও দুটো ক্ষমতা একই, ফলে ক্ষমতাগত কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না, অর্থাৎ ফলাফলের কোনো পার্থক্য হচ্ছে না। তাহলে আগে করতে গেলে যে ধরুন কিছু পয়েন্ট আছে, আবার একই দিনে করারও অনেকগুলো পজিটিভ পয়েন্ট আছে। বিশেষভাবে ধরুন এই যে এই 2 মাসের মধ্যে হুট করে একটা নির্বাচন আয়োজন, অর্থ ব্যয়, লোকবল ইত্যাদি, নির্বাচন কমিশন আদৌ প্রস্তুত কিনা, অলরেডি আমরা সবাই ন্যাশনাল ইলেকশনে ঢুকে পড়েছি, ফলে একই দিনে হওয়াটা এবং ভোটারের উপস্থিতি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরেন আপনি 98%ই হ্যাঁ ভোট পেলেন, কিন্তু আপনার ভোটার উপস্থিতি 50%-এর নিচে হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়। আমরা আশা করি জাতীয় নির্বাচনে ব্যাপক 80%-এর ঊর্ধ্বে মানুষ আসবেন, এটা আমার আশা। সেই জায়গা থেকে ধরুন আমরা মনে করি যে ওই একই দিনে হওয়া ভালো। এবার লাস্ট পয়েন্টটা বলি, সেটা হচ্ছে যে এই যে একটা অর্ডার হবে, অর্ডার কিংবা অর্ডিন্যান্স হোয়াটএভার, আচ্ছা আমরা কেউ এটা অর্ডার বলতে চেয়েছেন, গণভোট অধ্যাদেশ অথবা সামগ্রিকভাবে এই অর্ডারটা কি হবে, একটা নাম প্রস্তাব করা হয়েছিল, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আদেশ অথবা অধ্যাদেশ। এইটার উৎস কি, এই যে ক্ষমতাটা এই গভর্নমেন্ট করবে, কার নামে করবে, কোন ক্ষমতার উৎসে করবে, এটা কি জুলাই অভ্যুত্থানের জায়গা থেকে, নাকি এটা সরকার যেভাবে গঠিত হয়েছে 106 দিয়ে বিশেষ পরিস্থিতিতে সেই ধারাবাহিকতায়, অর্ডিন্যান্স করলে কি এটার আইনি ভিত্তিটা শক্ত হয়,
নাকি এটা অর্ডার করার কোনো আদৌ মানে সোর্স অফ সংবিধানে তার কোনো কিছু আছে কিনা, এইসব বিষয় নিয়ে একটু অস্পষ্টতা এখনো আছে। এই অস্পষ্টতা নিয়ে প্রশ্ন উঠছে, ফলে দুটো বিষয়ে তর্ক আছে আমি বলবো। একটা হচ্ছে যে সনদের কিছু কিছু বিষয় নিয়ে, আপার হাউস পিয়ার ধরুন ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দুটো জিনিস, একই দিনে নির্বাচনের প্রশ্ন অথবা আগে, আরেকটা হচ্ছে এই যে আদেশ কিংবা অধ্যাদেশটা হবে নতুন করে তাহলে আমরা মানে খুব বেশি কিছু সেভাবে পাইনি, কারণ পথ স্পষ্ট করার যে বিষয়টা ছিল সেটাকে আমরা পেয়েছি। একই দিনে হচ্ছে কিনা সেটাকে আমরা পেয়েছি, সেটাও তো আমরা পাইনি যে গণভোটের এখন এটা যতটা না আজকে একটু ফর্মাল আলোচনা হয়েছে, এটা প্রায় মানে প্রত্যেক পার্টির সাথে কমিশন বসতেছেন, ইনফর্মালি নানানভাবে আলাপ আলোচনা হচ্ছে। এই আলাপ আলোচনাটা আমরা এখনো করে আসছি। আমি আসলে আজকে এখানে দেরি হওয়ার একটা কারণ হচ্ছে আমরা কিছু দল কথা বলছিলাম যাতে আমরা যথাসম্ভব ঐকমত্যে পৌঁছাতে পারি। কারণ আমরা গণসংহতি আন্দোলন 14 মাস ধরে একটা কথা বলছি যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে যথাসম্ভব ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আমাদের করা দরকার। আমাদের মধ্যকার দ্বন্দ্ব আমাদের অভ্যুত্থানের অর্জনকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে দেবে। শেখ রবিউল আলম, অনেক কিছু শুনলাম আসলে। এর মধ্যে কিছু দল আবার স্পষ্টও করেছে, 5টা বাম দল যেমন স্পষ্ট করেছে যে তারা সই করবে না। এটা একটা সই না করার মূল কারণ হচ্ছে তারা সংবিধানের যে মানে 4 মূলনীতি সেটা পরিবর্তন করা যাচ্ছে। কিন্তু আমি যেটা বললাম যে 4 মূলনীতির প্রশ্ন কিন্তু নোট অফ ডিসেন্ট আছে, ফলে এটা কিন্তু পার্লামেন্টে যে পরিবর্তন করার ক্ষমতা পাচ্ছে কেউ, গণভোটের মধ্যে দিয়ে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমনটি এর আগে পারস্পরিক দোষারোপের একটা বিষয় ছিল যে বিএনপির জন্য এটা ঝুলে গেছে বা বিএনপিটা সিগনেচার, আজকে তো আমরা সেটাও স্পষ্ট দেখতে পেয়েছি যে বিএনপিটা সিগনেচার করবে, সেটা স্পষ্টভাবে জানতে পেয়েছি। এবি পার্টি, গণসংহতি থেকে, গণ অধিকার থেকে সবাই সিগনেচার করবে, সেটা আমরা জানতে পেয়েছি। নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এর আগে আমরা যেমনটি জেনেছিলাম যে ক্ষমতার ভারসাম্যের যে বিষয়টা আসবে বা ডিউরেশনের যে বিষয়টা আসবে, যিনি দলীয় প্রধান হচ্ছেন তিনি আবার রাষ্ট্রপ্রধান, এই বিষয়টি নিয়ে বিএনপিকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে বা এটা নিয়ে কোনো আপনাদের মন্তব্য কি কিছুটা চেঞ্জ হয়েছে? সরকার প্রধান। আপনি তো আবার পিছনে চলে গেলেন অনেক, সেই ডিবেট যেখানে শুরু হয়েছিল সেখানে নয়, সেটাতে আমাদের নোট অফ ডিসেন্ট আছে এবং ওইভাবেই জুলাই সনদ যাচ্ছে। আচ্ছা, জনগণ অন্যান্য রাজনৈতিক দলের যেগুলিতে নোট অফ ডিসেন্ট আছে সেটা ওই অবস্থাতেই জনগণের কাছে যাবে, ওই অবস্থাতে হা না জনগণ দিবে। আচ্ছা, তারপরে পরবর্তীতে হচ্ছে যে জনগণ আবার আপনাকে অনুমোদন দিচ্ছে, সমর্থন দিচ্ছে আগামী পার্লামেন্টে যে অবস্থানে আছে যে রাজনৈতিক দল, সে জনগণ কর্তৃক মেজরিটি পেলে সেইভাবেই পার্লামেন্ট ওটা বাস্তবায়ন করবে। তো অতএব অন্যান্য রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট যেখানে আছে, আমাদের নোট অফ ডিসেন্ট যেখানে আছে, সেটা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছেন জুলাই সনদ। সাকিব ভাই যেটা বলেছেন একেবারে যথার্থভাবে বলেছেন। এই প্রক্রিয়াটা যেটা নিয়ে আলোচনা হচ্ছে এটাই আমাদের কাছেও মনে হয়েছে এবং সেখানেই আমাদের অবস্থান যে এটাই ন্যায্য। আমরা যেহেতু এটা সনদের ব্যাপারে একমত হতে পেরেছি, আবার কিছু কিছু বিষয়ে রাজনৈতিক দলের দ্বিমত থাকবে, আংশিক দ্বিমত থাকবে, কিয়দাংশ দ্বিমত থাকবে, এটা একটা রাজনৈতিক দলের অধিকার এবং অবস্থান। সেটা নিয়েই জুলাই সনদ জনগণের কাছে যাচ্ছে। জনগণ প্রথমে এটা অনুমোদন করছে, সমর্থন দিচ্ছে, তার পরবর্তীতে ওই সনদটা আবার সংবিধানে কিভাবে কার্যকর হবে, যেখানে সাংবিধানিক সংস্কারগুলি আছে সেটার জন্য আবার আপনার পার্লামেন্টকে। এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি যে সাংবিধানিক সংস্কারের যে বিষয়টার যে অধিকারটা দেওয়া হবে, আইনগত যে অধিকারটা দেওয়া হবে, সেখানে আসলে কোন পরিবর্তনগুলো হবে সংবিধানের, সেটি কি আগে থেকে স্পষ্ট করা থাকবে? সনদে তো আছে, সনদেই আছে, সেখানে বলে দিয়েছে সেটি করতে পারে। হ্যাঁ, কোন দল কিভাবে চাচ্ছে সেটা বলা হচ্ছে। যাবে জি, কোন দল কিভাবে চাচ্ছে সেটা সনদের মধ্যে ওই ইস্যুতে তার অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। এখন ধরেন যারা ম্যান্ডেট পাবে তারা সেটি করবে, গণ অধিকার পরিষদ অথবা আন্দোলন, সংহতি আন্দোলন, তারা মেজরিটি পেল। তো ওই ইস্যুতে সংবিধান সংস্কারের ওই জায়গাটা তাদের অবস্থানটা কি, তারা যদি 2/3 মেজরিটি পায় ওইভাবেই তারা করার অনুমতি পাচ্ছে। ধরেন 2/3 মেজরিটি পেল না, তখন তারা সরকার গঠন করলো, তখন তারা অন্য দলের সমর্থন নিয়ে কিভাবে ওইভাবে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, এটি তাদের আপনার অধিকার অথবা এটা তাদের ক্ষমতা, জনগণ তাদের দিচ্ছে। আর যদি তারা অন্য দলের সাথে আলোচনা করে 2/3 মেজরিটি নিতে না পারে, তাহলে হয়তো ওখানে কারেকশন করে কিভাবে আবার 2/3 মেজরিটি নিতে যায় সেভাবে সংসদকে ফাংশন করতে হবে। এটাই যথাযথ প্রক্রিয়া। কারণ সংবিধান আপনাকে যদি সংশোধন করতে হয় সংসদেই করতে হবে এবং সেখানে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদের ওই ক্ষমতা বলেই করতে হবে। জনগণ আপনাকে সেটা
আপনাকে ওটাকে জোরালো করছে আর কি, সংবিধান সংস্কারের ওই প্রক্রিয়াকে জনগণ সমর্থন দিচ্ছে, কিন্তু করতে হবে পার্লামেন্টে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ, 142 অনুচ্ছেদ অনুসরণ করেই আপনাকে করতে হবে, সে থেকেই আমরা যাচ্ছি। আমি কোনো অনৈক্য খুব একটা দেখছি না। এখন ধরেন জুলাই সনদের ব্যাপারে একমত হয়েছি, সবাই বলবে যে একই দিনে সাকিব ভাই যেটা বলেছেন যে ধরেন আগে হলে কি বিশেষ কোনো সুবিধা হতো কিনা, অথবা ধরেন আগে হলে তার প্রভাবটা নির্বাচনে পড়তো কিনা, অথবা ওই নির্বাচন আগে না হলে করা যাচ্ছে না, এই ধরনের কোনো শর্ত আছে কিনা, আইনি জটিলতা আছে কিনা, সেটা যেহেতু হচ্ছে না, অতএব জাতীয় নির্বাচনের দিন এটা করলে এটার উপস্থিতি বাড়বে এবং ধরেন দুটি নির্বাচন আয়োজন করা ব্যয়বহুল, সময় সাপেক্ষ। এখন আপনি যদি 1.5 মাসের মধ্যে আরেকটি এই হানা ভোট করেন, তারপর আবার 1.5 মাসের মধ্যে যদি আরেকটা নির্বাচন আয়োজন করতে যান, 3 মাসের মধ্যে জুটি জাতীয় নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের পক্ষে দুরূহ হয়, তো সেই জায়গায় চিন্তা করার তো কোনো সুযোগ নেই। অর্থাৎ জাতীয় নির্বাচনের দিন করতে হবে বলে আমরা মনে করি। একটা জায়গা বলা দরকার, আজকের মিটিংটা আমার কাছে যেখানে খুব অর্থবহ মনে হয়েছে, যে জাতীয় নির্বাচন এটা যে অতীব গুরুত্বপূর্ণ এবং অতীব প্রয়োজন, সেটা অন্তর্বর্তীকালীন সরকার সহ দেশবাসী যেমন উপলব্ধি করে, অন্তর্বর্তীকালীন সরকার সেটা ধারণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব রয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা, সেটা তারা অনুধাবন করেছে এবং সে ব্যাপারে তারা নিশ্চিত করেছে, যার ফলে রাজনৈতিক দলগুলি যদি সহযোগিতা করে আমাদের গণতন্ত্রের উত্তরণ হচ্ছে। আমাদের জুলাই সনদ বাস্তবায়ন এবং পরবর্তীতে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, আপনার জবাবদিহিমূলক পার্লামেন্ট, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা, যে গণমানুষের আকাঙ্ক্ষা, সে ব্যাপারে যে আমরা অগ্রসর হচ্ছি এবং সে পথের একটা যেটাকে বলা হয় সফলতম সমাপ্তি হতে যাচ্ছে, সে ব্যাপারটা প্রধান উপদেষ্টা এবং সরকার নিশ্চিত করেছে। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই আপনাকে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। বলবেন, আপনার প্রশ্নটি করবেন। আমি জোনায়েদ থাকি ভাইয়ের কাছে আমার প্রশ্ন দুটা প্রশ্ন আর কি। প্রথম প্রশ্নটা হচ্ছে কি যে আপনি হলো জুলাই সনদ, এই বিষয়ে এটা তৈরি করতে রাষ্ট্রের কত টাকা খরচ হলো এবং এই জুলাই সনদ জনগণের কতটুকু কাজে লাগবে এবং রাজনীতিবিদ যারা তাদের কতটুকু কাজে লাগবে, এটুকু আমি ওনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আর কি। জি, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই। অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। রহমাতুল্লাহ আন্টি, আমি পাবনা জেলার সুজানগর থেকে বলছিলাম। বলবেন। আমার সম্মানিত দুইজন অতিথি, একজন শ্রদ্ধাভাজন রবিউল আলম সাহেব, স্নেহের জুনায়েদ সাকি, আমার বয়স অনেক ছোট, দুজনকে সম্মান দিয়ে বলছি। এইমাত্র খবর শুনতেছি, খবরে বলতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের কথা যে আমাদের মানে ওই জুলাই সনদে আমাদের স্বাক্ষর করায় কোনো আপত্তি নাই, আর জামাত ইসলাম সহ সমমনা দলগুলি বলতেছে যে পিয়ার পদ্ধতি না থাকলে আমরা সই করব না। আমার প্রশ্ন হচ্ছে যে যদি এটা সিগনেচার না হয়, আগামীকাল কিংবা পরশু হবে, যদি না হয় নির্বাচন কি হবে কি হবে না, এই সইয়ের উপর কি পুরো নির্বাচনটা নির্ভর করছে কিনা। ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ এবং ফেব্রুয়ারি নির্বাচনে আলোচনা করছি। বিরতির আগে আমাদের সঙ্গে দুজন দর্শক ছিলেন, তারা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো দেখতে এই অংশ শুরু করতে চাই। বেসিক্যালি জোনায়েদ সাকি, আপনার কাছে প্রশ্নগুলো ছিল। মুক্তার বগুড়া থেকে জানতে চেয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই যে দীর্ঘ সময় যে আলাপ আলোচনা বৈঠক, সেটিতে আসলে সর্বসাকুল্যে কেমন খরচ হয়েছে সেটি জনগণ জানতে পারবে কিনা, এবং এই যে সিদ্ধান্তগুলো আসলো জুলাই সনদের, সেটি আসলে জনগণের কি কাজে লাগবে এবং রাজনীতিবিদদের কি কাজে লাগবে। আচ্ছা, আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমত, এটা তো আসলে ঐকমত্য কমিশন এবং সংশ্লিষ্ট কমিশনগুলো নিশ্চয়ই তাদের সামগ্রিক খরচ কতটা হলো এটা সরকারকে দাখিল করবে, এবং সরকারেরও নিশ্চয়ই একটা হিসেব আছে, কারণ সরকারই তো খরচটা দিচ্ছে, জনগণের টাকাই দিচ্ছে, কিন্তু সরকারের মাধ্যমেই তো এটা যাচ্ছে, ফলে সেই হিসেব নিশ্চয়ই আমরা পাবো। তবে আমাদের ধারণা যে এটা সর্বনিম্ন খরচেই হয়েছে, কারণ অফিস আলাদা কোনো জায়গায় হয় নাই, পার্লামেন্ট বিল্ডিংয়ে হয়েছে, সেখানকার স্টাফরা এখানে কাজ করেছেন। আমি জানি কোনো সদস্য তো অর্থ নেন নাই, মানে অনারিয়ামও নেননি, তারা কিছুটা হয়তো একটা গাড়ি পেয়েছেন যাতায়াতের জন্য, স্টাফ পেয়েছেন, এবং যেহেতু তাদের রাত দিন কাজ করতে হয়েছে, এবং আমরা ফরেন সার্ভিস একাডেমিতে, ওটাও সরকারি জায়গা, মিটিং করেছি, কিছুটা খাওয়া দাওয়ার পেছনে
যেহেতু দুপুরবেলা সারাদিন বৈঠক হয়েছে, দুপুরবেলা খাওয়ার পেছনে খরচ, ওই খাওয়াটা অনেকে অনেক বড় করে দেখেছেন হয়তো, তো না খেয়ে তো আর মিটিং করা যাচ্ছিল না, সেটা একটা বাস্তবতা। যাই হোক, সব মিলিয়ে যে খরচ হয়েছে সেটার হিসাবটা আসলেই সরকারের দেওয়া দরকার। তবে আমাদের বিবেচনায় যতটুকু দৃশ্যমান জায়গা আমরা দেখেছি, পাবলিকেশন সহ অনেক পাবলিকেশন তৈরি করতে হয়েছে, তাতে এটা অবশ্যই একটা ন্যূনতম খরচের মধ্যেই হয়েছে বলে আমাদের ধারণা। এক, দুই হচ্ছে এটা কি কাজে লাগবে, মানে এইটা বাংলাদেশের জন্য যে কত বড় কাজে লাগবে এটা আসলে ঠিক ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। কারণ আমরা একটা পুরো স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় যে এসে শেষ পর্যন্ত উপনীত হলাম, এর অন্যতম প্রধান ভিত্তি ছিল সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, এবং এই ক্ষমতা কাঠামোর বদল করে আমরা একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো সাংবিধানিকভাবে তৈরি করতে যাচ্ছি, এবং সেইটা যাচ্ছি অভ্যুত্থান করে, অভ্যুত্থানকারী আন্দোলনকারী সকল শক্তি ঐকমত্যের ভিত্তি দিয়ে। এবং এই যে প্রক্রিয়াটা, এটা যেমন বাংলাদেশের জন্য একটা বিরাট দৃষ্টান্ত যে এতগুলো দল বসে এই জায়গাটা পৌঁছালো। আপনি মনে হচ্ছে যে আপনি বাইরে থেকে একবার চিন্তা করে দেখুন কি চিন্তা করেছেন, প্রস্তাবই দিতে পারে না, প্রস্তাবকে ছুঁড়ে ফেলে দেয়। আর সেইখানে আমরা সেখানে একে অপরের আলাপ আলোচনা শুনে 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 প্রায় 1 বছর ধরে এই জায়গাটা এসছে, এবং এইটা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে অনেক দূর বদলাবে, যেটা আমাদের একটা আরো ভবিষ্যতে বদলের প্রস্তুতি হিসেবে যাবে। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা বলি, জবাবদিহি যদি আপনি নিশ্চিত করতে চান জনগণের কাছে, কারণ জনগণ ক্ষমতার কেন্দ্র, তাহলে যে ক্ষমতার ভারসাম্য দরকার, সেই চেকস এন্ড ব্যালেন্স ভারসাম্যটা আমরা তৈরি করার চেষ্টা করেছি, এবং এটার মধ্যে সেটা একদম রাজনীতিবিদদের মধ্যে একটা সম্পর্কের জায়গাটা আসলে জনগণ ক্ষমতাশালী হবে, ক্ষমতাশালী হয়ে পড়ে করছেন। রবিল ভাই, আরেকজন দর্শক ছিলেন পাবনা থেকে, তিনি জিজ্ঞেস করেছেন যে বিএনপি স্পষ্ট করেছে তাদের স্বাক্ষরে কোনো আপত্তি নেই, কিন্তু কেউ কেউ আবার হচ্ছে স্বাক্ষর করতে চাচ্ছে না, কেউ কেউ আবার শর্ত দিচ্ছেন, যেমন জামাতের কথা বলেছে যে পিআর ছাড়া আমরা হচ্ছে স্বাক্ষর করব না, বা গণভোটটা আগে দিতে হবে। তো যারা স্বাক্ষর করবে না বা যারা এটার সঙ্গে থাকতে যাচ্ছে না, তাদের জন্য এটি কি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে জুলাই সনদ, বা সেটি বাতিল হতে পারে? সে সুযোগ নেই। যারা এভাবে অসহযোগিতা করবে তারা পরিত্যক্ত হবে রাজনৈতিকভাবে, এবং জনগণ কর্তৃক ধিক্কৃত হবে, তাদের রাজনীতি ঝুঁকিতে পড়বে। জাতির অর্জন, ঠিক আছে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, এই তো একটা গণ অভ্যুত্থানের পরবর্তীতে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করছে, সেখানে কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক দলের স্বার্থে সেটা ভণ্ডুল হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সরকার সেই মেসেজই দিয়েছে আজকে, অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক বলছিলেন সনদ সই না হলে কি ভোট হবে কিনা। মনে রাখা দরকার যে আপনার একটা নির্বাচিত সরকার রাষ্ট্রের ডিমান্ড, প্রথমত জনগণের অধিকার নির্বাচন, এবং জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষভাবে অংশ নেওয়ার একমাত্র পথ, সেই পথ রুদ্ধ করার কোনো সুযোগ নেই। তাতে জুলাই সনদ কেউ সই করুক আর না করুক, সনদ বাস্তবায়ন হবে, নির্বাচনও যথাসময় হবে। এটা হলো জনগণের জন্য সংবাদ। আরেকটা কথা বলি, যে বলছে জুলাই সনদ বাস্তবায়ন হলে জনগণের কি হবে, রাজনীতিবিদদের কি লাভ, বা জনগণের দেশ এবং জাতির বৃহত্তর কল্যাণে এটা কাজ করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার একটা ব্যাপক ইতিবাচক পরিবর্তন হবে, প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র এবং জনগণের কাছে একটা দায়বদ্ধ সরকার জাতি ক্রমাগতভাবে পেতে থাকবে। কারণ আমাদের গণতন্ত্রের যে প্র্যাকটিস সেটা এমনভাবে শুরু হবে, এবং ক্ষমতার ভারসাম্য যে প্রক্রিয়া হচ্ছে, এ সবই জনগণের কল্যাণ এবং রাজনীতিবিদদের দায়বদ্ধতা আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরি হবে। এটাই একটা গণতন্ত্রের দেশের দরকার, সেটাই হচ্ছে। সহজভাবে জনগণের যে ক্ষমতার প্রয়োগের বিষয়টা আমরা সবসময় বলে আসি, যেটা আমরা কখনো দেখতে পাই না, সেই জনগণ ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এবং সেই সাথে রাজনীতিবিদরা দায়বদ্ধ থাকবে, একেবারে সহজভাবে যদি বলতে চাই। আমি একটু জুনায়েদ সাকিব ভাই আপনার কাছে একটু আসবো, তার মধ্যে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, তারপর একটু প্রশ্নটা রেখে যাই। আমি উত্তরটা দিয়ে নিই একটা লাইন। বিচার, সংস্কার, নির্বাচন, বহুদিন ধরে আমরা এই কথাটা পরিষ্কার করে উপলব্ধি করেই বলি, সেটা হচ্ছে এই মুহূর্তের প্রধান জাতীয় স্বার্থ। এইটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, কেউ যদি করে এটাকে আশঙ্কায় ফেলেন, মানে সংস্কার তো নির্বাচন ছাড়া হবে না, মানে আপনি যদি গণভোট দিয়েও করতে চান তারপরে তো নির্বাচন লাগবে। ফলে আপনি নির্বাচনের মানে যা গুরুত্বটা হচ্ছে সংস্কার সম্পন্ন করার জন্য, কাজেই বিচার, সংস্কার, নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে এরকম যে কোনো তৎপরতাই আসলে আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে। তার মানে কি কেউ কোনো বিরোধ তুলবেন? অবশ্যই বিরোধ তুলবেন আপনি। তার মানে কি সবাইকে একমত হয়ে যেতে হবে সব বিষয়ে? তাও না। যেখানে ভিন্নমত আছে মীমাংসা তো জনগণ করবে, নির্বাচন করে জনগণ ঠিক করবে যে পিআর সে চায় কি চায় না, মানে সে জনগণ তো ভোট দেওয়ার অধিকার। আর নির্বাচনটাই তো একটা বড় সংস্কার, যেখানে আমরা এগোচ্ছি, যেখানে আমরা যাচ্ছি, এর চেয়ে বড় সংস্কার আর নেই তো। রুবেল ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্যের একটি বক্তব্যের অংশ, ছোট ছোট চাঁদাবাজি আমি হইতে দিছি, এমন বক্তব্য নিয়ে আপনাদের নেতাকর্মীদের মধ্যেও নানা ধরনের সমালোচনার ঝড় বইছে। নানা ধরনের, এমনিতেই বিএনপিকে 5 আগস্টের পর থেকে এই তকমাটা বারবার
আসছে বিএনপির গায়ে নানাভাবে, সেগুলো প্রমাণিত হচ্ছে, আপনারা সেটি নিয়ে অ্যাকশন নিচ্ছেন, কিন্তু নির্বাচনের বাকি মাত্র 4 মাস, এর মধ্যে কি আপনারা তৃণমূলের এই পরিবেশগুলো ঠিক করতে পারবেন? পরিপূর্ণ ঠিক এবং নিয়ন্ত্রণে আছে। এইগুলো নিয়ে গচিপ হয়, মিডিয়াও তো ফলো করে এগুলিকে, অন্যান্য আমাদের যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি আছে তারা এগুলিকে আপনার না, কেউ বিচ্ছিন্নভাবে কে বলেছে, কোন সামাজিক অনুষ্ঠানে, অথবা ধরেন একটা ছোট্ট পরিসরে কে আলোচনা করেছে, হয়তো কোনো নেতাকর্মীদেরকে, তার অনুগত নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য, সমর্থন করার জন্য বলছে, এটা দলের স্ট্যান্ড না। আচ্ছা, কোনো দুষ্কৃতিকারী, দখলবাজ, চাঁদাবাজ এর বিএনপিতে কোনো রাজনৈতিক পরিচয় কোনো দলে থাকা আছে বলে আমরা মনে করি না, আমাদের দলে থাকার কোনো সুযোগ নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে প্রমাণ হওয়ার আগেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, দল থেকে বের করে দেওয়া হয়েছে, আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দেওয়া হয়েছে, এবং দেশে কিন্তু বিচার আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএনপি সহযোগিতা করছে এবং আহ্বানও জানাচ্ছে। তো একটা রাজনৈতিক দলের আর কি করার আছে? আর রাজনৈতিক দল তো কোনো কিছু করার কোনো সুযোগ নেই। এই দলের থেকে অনৈতিক কোনো কর্মকাণ্ড করা অতীতেও যায় নাই, এখনো যাবে না। তবে এটা ঠিক আছে, আপনারা এই কঠোর পদক্ষেপটা বজায় রাখবেন, অব্যাহত থাকবে। এবং এখন যে পর্যায়ে চলে এসেছে তাতে বিএনপির নামে কোনো ধরনের অনৈতিক কর্ম করার কোনো সুযোগ নেই। যারা বিচ্ছিন্নভাবে ইতিমধ্যে করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আগামীতে বিএনপি মনে করে যে বিএনপির ছত্রে ছায়া থেকে কেউ রাষ্ট্রবিরোধী বা জনস্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড করার কেউ কোনো প্রশ্রয় পাবে না। দল হিসেবে আমরা সেটা অঙ্গীকারাবদ্ধ। জনাব সাকিব ভাই, আপনার কাছে একটু আসি। আপনার নিজ এলাকার একটি ঘটনাকে নিয়ে একটু কথা বলতে চাই। সেখানে আপনাকে বাঞ্ছারাম সচেতন মহিলা সমাজের ব্যানারে আপনাকে বঞ্চিত ঘোষণা করেছে তারা বলছে যে আমরা আসলে ধানের শীষের প্রার্থীকে বাঞ্ছারামপুরে চাই, আমরা জোনায়েদ সাকিকে চিনি না। নিজ এলাকায় এরকম একটি পরিস্থিতি আসলে আপনাকে কতটুকু আসলে সমস্যা মনে করছেন কিনা? সমাবেশে তারা বক্তব্য দেয় যে জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে অবাঞ্ছিত, সেটি নিয়ে আপনি কি বলতে চাইবেন? ধরুন, যা করেছে, যে যার মতো করে প্রত্যেকেরই তো কাজ করার স্বাধীনতা আছে, সেটা কতটা রাজনৈতিকভাবে মানুষ ভালো চোখে দেখবে কিনা সেই বিবেচনা বোধটাও তো যার যার নিজের। তো এটা বাঞ্ছারামপুরের জনগণ কর্তৃকও কোনো এটা প্রশংসিত হচ্ছে না, বাংলাদেশের কোথাও এটা প্রশংসিত হবে না। বরং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন, বিএনপির প্রধান নেতৃত্বরা, যেমন ধরুন মহাসচিব সাহেব, স্ট্যান্ডিং কমিটির লিডারশিপ, তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন, যে ধরনের নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে চাইছেন, সেইটার সাথে তলার কোনো সম্পর্ক নেই। তলা এই যে নানাভাবে চাঁদাবাজির অভিযোগ, দখলদারিত্বের অভিযোগ, মানুষ নানাভাবে তাদের আচরণে বিরক্ত হচ্ছে। ফলে বিএনপি তারেক রহমান সাহেবের আহ্বানে যে বিএনপি আর বিএনপি প্র্যাকটিক্যালি যে এই দুইয়ের মধ্যে বড় আকারের ফারাক দেখা যাচ্ছে। এখন এটা বিএনপির সামনে চ্যালেঞ্জ যে বিএনপি নেতৃত্ব যেভাবে বিএনপিকে দেখতে চাইছেন সেটা তারা কতটা এনফোর্স করতে পারবেন, সেটা আগামী নির্বাচনের জন্য বিএনপিকে খুব গুরুত্বের সাথে ভাবতে হবে। বাংলাদেশে এখন প্রধান রাজনৈতিক দল হিসেবে দেশের যে গণতান্ত্রিক রূপান্তরে তাদের ভূমিকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে বিএনপি চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবে, বিশেষত তাদের নেতৃত্বের যে এই মুহূর্তের রাজনৈতিক স্ট্যান্ড এবং তাদের তলায় যে নানান ধরনের তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এমনকি বলতে পারেন যে রাজনৈতিক মিত্রদের সাথেও তাদের যে আচরণ, সমস্ত কিছু সব কিছুই ভেবে বিবেচনা হবে। আমরা কিন্তু বাংলাদেশে শুধু ধরুন বিএনপির বিরুদ্ধে না, যাদের বিরুদ্ধেই জামাত ইসলামের বিরুদ্ধে হোক, এনসিপির বিরুদ্ধে হোক, অন্য যে কোনো দলের বিরুদ্ধে হোক, যদি আপনার এই অভিযোগগুলো যখন উঠছে আমরা তখন সেটার সমালোচনা করছি। প্রফেসর ইউনূস সরকার যখন একদিকে দুর্নীতি বন্ধ করতে পারছেন না, অনেক ক্ষেত্রে তলায় দেখা যাচ্ছে দুর্নীতির মহারাজ্য আছে, অন্যদিকে আমাদের ধর্মীয় জনগোষ্ঠী, জাতিগত জনগোষ্ঠী, আমাদের লিঙ্গীয় পরিচয়ের বিভিন্ন পরিচয়ের মানুষরা যখন আক্রান্ত হচ্ছেন, মাজার আক্রান্ত হচ্ছে, এই যে পুরো জিনিসটা, মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী, মানুষের নিরাপত্তা নানা দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি ভোটের পরিবেশ নিয়েও যে প্রশ্ন আছে। ফলে গভর্নমেন্ট যেটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়েছিল, আমরা যে কারণে তাদের সমর্থন জানিয়েছি, আজকে তাদের বাস্তব রূপটাকে কিন্তু আমরা সে অনুযায়ী দেখতে চাইবো। সেটা দেখতে না পারা এটা কিন্তু তাদের প্রতি সমর্থন আমাদের আনলিমিটেডও না, এবং আমাদের সমর্থনটা এরকম না যে আপনি যাই করে যান সবকিছু জাস্টিফাইড হয়ে যাবে। ফলে আমরা রাজনৈতিক উত্তরণ চাই,
আবার এই সরকারের কাছে পারফরমেন্সও চাই, এবং যেখানে তারা এটা পারবেন না আমরা কঠোর সমালোচনায় সেই জায়গাতে তাদেরকে আনবো, যেমনটা অপর রাজনৈতিক দলকে। এমনকি সেই রাজনৈতিক দলের সাথে আমাদের মিত্রতা থাকলো, বিএনপির সাথে আমাদের যুগপৎ আন্দোলন হয়েছে, আমরা সেই যুগপৎ আন্দোলন করছি গণতন্ত্রের জন্য। তার মানে এই না যে বিএনপি সব খারাপ কাজকে আমরা কার্পেটের নিচে ঢেলে রাখবো, ফলে কোনো খারাপ কাজ যদি তারা করে, এবং বহু অভিযোগের জায়গাগুলো তাদের এসছে। নির্বাচনের পরও নিশ্চয়ই এটি বজায় থাকবে। ডেফিনেটলি আমরা আমাদের পলিটিক্সটা করতে চাই, সেই পলিটিক্সটা আমাদের কাছে প্রধান। আমরা দল করেছি দীর্ঘকাল ধরে রাজনীতির জন্য, আমাদের এইটার ভিত্তিতেই আমাদের বাকি সমীকরণ হবে, তাতে আমরা কোথায় যেতে পারলাম না সেটি ম্যাটার করে না। অসংখ্য ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি, অসংখ্য ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।